এই আমাদের দোকান, প্রত্যেকবারের একই জায়গা, একই ঠেক, একই লোক। আমাদের আজকের ব্রেকফাস্ট। বিস্তীর্ণ দুপারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে, ও গঙ্গা তুমি, গঙ্গা বইছ কেন? হ্যাঁ, আপাদমস্তক পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ বাংলার প্রতিটা মানুষের মন যখন এমন নানান সব প্রশ্নে জেরবার, ঠিক সেই সময়েই কলকাতার উত্তরে দক্ষিণেশ্বর নামক এক স্থানে হুগলি নদীর পাড়ে অদ্ভুতভাবে গড়ে উঠল এক কালী মন্দির, যে মন্দির সাক্ষী হয়ে রইল ভারতের স্বাধীনতা সংগ্রাম ও বিদেশি শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মতো নানান ঘটনার। সহজভাবে বলতে গেলে এই মন্দিরেরই এক সামান্য পুরোহিত কিনা তার সরল সাধারণ উপদেশে উদ্বুদ্ধ করলেন লক্ষ কোটি মানুষকে। আবার তারই শিষ্য তৎকালীন অবহেলিত হিন্দু ধর্মের মাহাত্ম্য প্রতিষ্ঠা করলেন বিশ্বের দরবারে, দিলেন সর্বধর্মের মহামিলনের ডাক। হ্যাঁ বন্ধুরা, প্রেশাস মোমেন্টস উইথ জয়ীর এই পর্বে আজ তোমাদের নিয়ে যাব সেই ঐতিহাসিক মন্দির প্রাঙ্গণে, যেখানে একসময় ধর্মের হাত ধরে জাতপাত, বর্ণবৈষম্য ও নানান কুসংস্কারের সমূলে বিনাশ হয়ে গোড়াপত্তন হয়েছিল মানবতার ও জনজাগরণের। দক্ষিণেশ্বর বাঙালি তথা সমগ্র ভারতবাসীর আধ্যাত্মিক চেতনা ও মননের এক অন্যতম প্রাণকেন্দ্র, আর ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের আরাধ্যা মা ভবতারিণীর উপাসনা কেন্দ্র। আজ যদিও এই মন্দিরে যাতায়াতের পথ একেবারে ঝা চকচকে, দর্শনার্থীদের সুবিধার জন্য তৈরি হয়েছে সুবিশাল ও দুর্দান্ত সাজানো গোছানো স্কাইওয়াক। সেখানে রয়েছে আধুনিক চলমান সিঁড়ি বা এসকালেটরের ব্যবস্থাও। আমরা যাচ্ছি দক্ষিণেশ্বরের মন্দিরে পুজো দিতে, দুজন মিলে আমরা মন্দিরে পুজো দিতে যাচ্ছি। এটা স্কাই ওয়াক। এখানে লিফটও আছে, লিফটেও ওঠা যায়। এই যে লিফট। এদিকটায় আসো, ওদিকটায় রোদ লাগবে। পড়েছে, কিন্তু যেটা ক্ষতি হয়েছে সেটা হচ্ছে যারা নিচে ছিল বিজনেসম্যান, দোকানগুলো ছিল, তাদেরকে এখানে তুলে দিয়েছে, তো এখানে ব্যবসাটা শেষ হয়ে গেছে তাদের। আর স্কাইওয়াকের দুপাশ ঘিরে রয়েছে পুজোর ডালা থেকে শুরু করে নানান আকর্ষণীয় সামগ্রীর দোকান। তবে কোথাও যেন এই পথ আগের পথের থেকে একটু ম্লান। আগে মন্দিরের পথ ছিল নিচ দিয়ে, তখনও পথের দুপাশে ছিল দোকানের মেলা। ছোটবেলা থেকে যতবারই সেই পথে এসেছি, ততবারই নজর কেড়েছে পথের পাশে সেই সব দোকানের ভিড়। সেই তুলনায় এই স্কাইওয়াকের দোকানগুলো অনেকটাই ফাঁকা, আর হয়তো সেই কারণেই পুজোর ডালার দামও এখানে অনেক কম। পুজোর ডালার দোকান মন্দির প্রাঙ্গণেও রয়েছে, সেখানেই রয়েছে আমাদের পুজো সামগ্রী কেনার বাধা ধরা দোকান, তাই এগিয়ে চলা সেই পথেই। তবে স্কাইওয়াকের এই অংশে এসে ঠাকুরের এই ছবি দেখে আবার যেন হারিয়ে গেলাম মন্দিরের অতীতে। সালটা তখন 1847। জানবাজারের রানী রাসমণি যাবেন তীর্থযাত্রায় কাশীতে। বিশাল সে আয়োজন, কত নৌকা, দাস দাসী। কিন্তু যাত্রার ঠিক আগের দিন রাতে রানী পান মা কালীর স্বপ্নাদেশ, কাশী যাওয়ার প্রয়োজন নেই, মা পূজিত হতে চান গঙ্গা তীরেই কোনো মন্দিরে। ব্যাস, তারপর আর কি, মন্দির তৈরির জন্য কিনে নেওয়া ইংরেজ জন হেস্টির কাছ থেকে এই সাহেবান বাগিচার 20 একর জমি।
আর তারই ওপর মন্দির প্রতিষ্ঠা 1855 সালে, অর্থাৎ সিপাহী বিদ্রোহের ঠিক বছর দুয়েক আগে। মন্দির নির্মাণের আনুমানিক খরচ 9,25,000 টাকা। কিন্তু জাতপাতের কুসংস্কারে জর্জরিত সেই সমাজে শূদ্র রানী রাসমণির প্রতিষ্ঠিত মন্দিরে মায়ের প্রাণ প্রতিষ্ঠা করবে এমন পুরোহিত খুঁজে পাওয়া দায়। কিন্তু যা হবার হয় তাই বা কে আটকায়? তাই 1855 সালের 31শে মে জগন্নাথের স্নানযাত্রার পুণ্যলগ্নে মন্দিরে মায়ের বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা করলেন পণ্ডিত রামকুমার চট্টোপাধ্যায়, শ্রী শ্রী রামকৃষ্ণদেবের দাদা। মন্দির উৎসর্গ হল তারই নামে। পরে দাদা অসুস্থ হলে 1857 সাল নাগাদ মন্দিরের পুজোর কাজের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন রামকৃষ্ণ পরমহংসদেব। আর সেই সাথেই শুরু হয় এই মন্দিরের এক অনন্য ঐতিহাসিক অধ্যায়, যা সমগ্র দেশ তথা বিশ্ববাসীর কাছে আজও বিস্ময়। যাক, গল্প করতে করতে কিন্তু প্রবেশ করে গেছি মন্দির প্রাঙ্গণে। মন্দিরে এখন গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থেকে শুরু করে রয়েছে সমস্ত ব্যবস্থাই। এমনকি দূর থেকে আসা দর্শনার্থীদের জন্য রয়েছে আবাসিকের ব্যবস্থাও। এইটা আবাসিক না, মানে এইটা থাকার ইয়ে। মানিয়ে ছাতা নেই এটা বোধহয়, হ্যাঁ এটা গেস্ট হাউস টাইপের। তবে মন্দিরে ঢোকার আগে জমা করতে হবে মোবাইল। আবার পুজোর ডালার দোকানগুলোতেও রেখে যাওয়া যাবে মোবাইল, জুতো, এই সমস্ত কিছু। এবার সোজা চলে যাব পুজোর ডালা নিতে। তবে এরপর তো আর ভেতরে মোবাইল অ্যালাউড না, তাই আবার ফিরে আসব পুজো দিয়ে, ঘুরে দেখব মন্দির প্রাঙ্গণ। মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে দুপুর 12:30 অবধি, আবার বিকেল 3:30 থেকে সন্ধে 8:30 অবধি, অর্থাৎ সন্ধ্যারতির পর অবধি। আর মন্দিরের ভোগ পেতে হলে সকাল 9টার মধ্যে এসে কেটে নিতে হবে কুপন 100 টাকা দিয়ে, তবে ভোগও পাওয়া যাবে মন্দিরে। এই আমাদের দোকান, প্রত্যেকবারের একই জায়গা, একই ঠেক, একই লোক। চেহারাগুলো দেখে রাখুন, আমরা এখান থেকেই নিই। খুব ভালো ব্যবহার এনাদের, এবং প্রসাদও সবই খুব ভালো পাই। আজ একটু ফাঁকা আছে রবিবারের হিসেবে একটু ফাঁকা। রবিবার এত ফাঁকা দেখিনি কোনোদিন। শুধু সামাজিক বা রাজনৈতিক ক্ষেত্রেই নয়, মন্দিরের স্থাপত্যেও রয়েছে ঐতিহাসিক ছোঁয়া। বেঙ্গল স্কুল অফ আর্কিটেকচার থেকে আসা ঐতিহ্যবাহী নবরত্ন বা 9 স্ফিয়ার শৈলীতে নির্মিত হয়েছে এই মন্দির। বলা হয় টালিগঞ্জের রামনাথ মণ্ডল নির্মিত নবরত্ন মন্দিরের আদলে নির্মিত হয়েছে এই মন্দির। মন্দিরের সামনেই রয়েছে নাট মন্দির, আর এছাড়াও মন্দির চত্বরে রয়েছে 12 শিব মন্দির, রাধাকান্ত মন্দির ও শ্রীরামকৃষ্ণের শয়নকক্ষ। এর আগে যতবারই এখানে এসেছি, এই ঘরের ভেতরে ঢুকে ওই শান্তিময় পরিবেশে খানিকক্ষণ বসে মনকে একাগ্র করতাম একটু। কিন্তু এবার দেখলাম সে উপায় বন্ধ, তাই অগত্যা ঠাকুরের ঘরের বাইরে থেকে দেখেই তুষ্ট থাকতে হলো। মা এই মন্দিরে ভবতারিণী রূপে পূজিতা হন। তবে হিন্দু শাস্ত্রে কিন্তু ভবতারিণী বলে কোনো দেবীরই উল্লেখ নেই। মায়ের এই ভবতারিণী রূপে পুজোর প্রচলন শ্রী শ্রী ঠাকুরের দৌলতে। তিনি দেবীকে ভবতারিণী বলে মানতেন, এবং শুধু শাস্ত্রমতে নয়, আপন মতেও মায়ের পুজো করতেন। কারণ সেটাই ছিল তৎকালীন ধর্মের ধ্বজাধারী অহংকারী ব্রাহ্মণ সমাজের দর্পচূর্ণ করে সাধারণ মানুষের মধ্যে আধ্যাত্মিকতা ও প্রকৃত ধর্মজ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার একমাত্র উপায়। আর এ তো বলাই বাহুল্য যে সেই উপায় তো আসলো জয়। কখনো ডাকাত হয়ে উঠল মানবিকতার প্রতিমূর্তি, কখনো মদ্যপ ছাড়ল মদ,
কখনো রক্ত মাংসের নারী পূজিতা হলেন কুমারী বা মাতৃরূপে, তো কখনো মুছে গেল জাত পাত ধর্ম বর্ণের ভেদাভেদ। সমগ্র সমাজ দীক্ষিত হয়ে উঠল যত মত তত পথের মতো উদার ধর্মমন্ত্রে। দুরন্ত নাস্তিক তরুণ ওই নরেন, চোখে না দেখে কোনো কিছুর অস্তিত্বই যার কাছে বিশ্বাসযোগ্য ছিল না, সেও কিনা এই পরম পূজারীর সংস্পর্শে এসে পরিণত হলো বিবেকানন্দে। আর তারপর সুদূর বিদেশের মাটিতে তারই হাত ধরে হিন্দু ধর্মের বিশ্বব্যাপী প্রতিষ্ঠা লাভ, তারই হাত ধরে জীব প্রেমের মন্ত্রে, আত্মসচেতনতার ও নারী স্বাধীনতার আদর্শে উদ্বুদ্ধ হয়ে ওঠা এই শোষিত সমাজের। গল্পে গল্পে এবার কিন্তু চলে এসেছি মন্দিরের প্রতিষ্ঠাতা রানী রাসমণির মন্দিরের সামনে। আর তার পাশ দিয়ে কিছু দূর হেঁটে গেলেই সামনে নহবতখানা। নহবত হলো প্রাচীনকালে সম্মিলিতভাবে বাজানো অনেক বাদ্যযন্ত্রের ভাণ্ডার। এখন যেরকম আরতির সময় ঢাক, ঢোল এবং কাশি ইত্যাদি মিলিতভাবে বাজানো হয়, অনেকটা তেমন। এই নহবতখানার ঠিক নিচেই শ্রী শ্রী মায়ের ঘর, যিনি দক্ষিণেশ্বরে এসে এখানেই থাকতেন। ঠাকুরের জনজাগরণের এই বৃহৎ কর্মকাণ্ডে মায়ের অবদানও নেহাত কম নয়, কিন্তু মা ছিলেন প্রকৃত অর্থেই শ্রী শ্রী ঠাকুরের আধ্যাত্মিক সহধর্মিণী। আর তাই তো শ্রীরামকৃষ্ণ তাকে মহাবিশ্বের ঐশ্বরিক মায়ের এক বিশেষ প্রকাশ হিসেবে দেখেছিলেন। 1872 সালে ফলহারিণী কালী পূজার রাতে তিনি ধর্মীয়ভাবে শ্রী শ্রী মাকে ঐশ্বরিক মা হিসেবে পুজো করে এই পুরুষশাসিত সমাজের বুকে প্রতিষ্ঠা করেছিলেন নারী জাতির মহাশক্তি ও সার্বজনীন মাতৃত্বের রূপ। আর তারপর থেকেই যেন আরও প্রকট হয়ে উঠেছিল সহজ সরল দয়াময়ী গ্রাম্যবধূ সারদার বিশ্বমাতৃরূপ। আর তারই স্নেহ ছায়াতলে কোনো ভেদাভেদ নির্বিশেষে আশ্রয় পেয়েছিল না জানি কত মানুষ, পশু, পাখি। মা যেন স্বয়ং হয়ে উঠেছিলেন উদারতা ও মানবতার প্রতিমূর্তি। ওই যে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে এখান থেকে। মন্দিরের ভেতরে তো ফটোগ্রাফি অ্যালাউড না, তাই জন্য ফটোগ্রাফি করতেও পারিনি। কিন্তু সত্যি কথা বলতে ওইটুকু সময় খুব শান্তি লেগেছে। জীবন থেকে মোবাইলটা বাদ হয়ে গেছিল, তাই জন্য। মানে আজকাল তো আমরা মোবাইলে এত ডুবে থাকি যে পাশে কে আছে তার কোনো ইয়ে নেই, আমাদের হুঁশ থাকে না। তো মন্দিরে সুযোগ পেলেই যে যার মোবাইল নিয়ে বসে পড়ি। হ্যাঁ, তো সেই দিক থেকে দেখলে এটা খুব ভালো। এই হলো দক্ষিণেশ্বরের বাগান মার্কেট, যেটা এই ফুলের স্টলটার সাইডেই রয়েছে। ফুলের স্টলটা ক্রস করে আসলে পরে এই ধারে হচ্ছে বাগান মার্কেট। আর এবার এই 12 শিব মন্দিরের পেছন ধরে গঙ্গার ঘাটের দিকে এগিয়ে চলা। ঘাটটাকে গাছপালা দিয়ে খুব সুন্দর করেই সাজিয়ে তোলা। কি যে অপূর্ব এই দৃশ্য তা বলে বোঝাবার নয়। বাগানটা সুন্দর সাজিয়েছে। হ্যাঁ, বাগানটা বেশ পরিষ্কার। ওই আর কি, যে গ্রিলটাকে আমরা জামা কাপড় রাখার জায়গা বানিয়ে। দক্ষিণেশ্বরে গঙ্গায় অনেক ইতিহাস লুকিয়ে আছে। এই দক্ষিণেশ্বরের গঙ্গায় একসময় সি প্লেন নামতো। সি প্লেন মানে বুঝতে পারছেন তো, যে প্লেনের কোনো চাকা থাকে না, জলে নামে, সেই সি প্লেন নামতো। এবং ভারতবর্ষের একমাত্র সি প্লেন পোর্ট ছিল এই দক্ষিণেশ্বরে। আপনারা যেটাকে বিবেকানন্দ সেতু বলে জানেন,
সেটার আগের নাম ছিল উইলিংডন ব্রিজ। সেই উইলিংডন ব্রিজের পাশেই ছিল এই সি প্লেনের পোর্ট, মানে বিল্ডিংটা, আর এই নদীতে নামতো সি প্লেন। এটা মোটামুটি প্রথম বিশ্বযুদ্ধ আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাঝামাঝি সময়কার ঘটনা। আমরা এটা জানতে পারি তন্ময় ভট্টাচার্যের একটা গবেষণামূলক লেখা পড়ে, যেই লেখাতে এই ব্যাপারটার উল্লেখ আছে এবং উনি এটা খুব ডিটেলসে আলোচনা করেছেন যে আজ থেকে মোটামুটি 100 বছর আগে এইখানে সি প্লেন নামতো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই সি প্লেনের বহুল ব্যবহার হয়েছিল মিলিটারি কারণে, মিলিটারির ব্যবহারে। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে যেহেতু অন্যান্য ধরনের আধুনিক আরও প্লেন আবিষ্কার হতে শুরু করলো, আরও দ্রুতগামী প্লেন আবিষ্কার হতে শুরু করলো, সি প্লেনের ব্যবহার ধীরে ধীরে কমতে কমতে একটা সময় সি প্লেন বন্ধ হয়ে গেল এবং তার সাথে সাথে দক্ষিণেশ্বরের এই সি প্লেনের পোর্টটাও বন্ধ হয়ে গেল, এই এয়ারপোর্টটাও আর রইল না। এই এয়ারপোর্টটা ঠিক কোনখানটা ছিল জানেন তো? এখন যেখানে নিবেদিতা ব্রিজটা হয়েছে ওই জায়গা জুড়ে এই সি প্লেনের পোর্টটা ছিল, বিল্ডিংগুলো ছিল। আজ সেগুলোর প্রায় কিছুই অবশিষ্ট নেই, ব্রিজও হয়ে গেছে। আর যদি বলেন এই গঙ্গা, দক্ষিণেশ্বরের এই গঙ্গার ধারের আর কি মহিমা আছে, তাহলে বলা যেতে পারে যে দক্ষিণেশ্বরের গঙ্গার ধারেই সেই বিখ্যাত পঞ্চবটী, যেখানে ঠাকুর রামকৃষ্ণ, যেটা ঠাকুর রামকৃষ্ণের সাধনাস্থল, যেখানে ঠাকুর রামকৃষ্ণ দীর্ঘকাল সাধনা করেছেন, সেখানে তিনি তোতাপুরীর সাথে সাধনা করেছেন, সেখানে তিনি ভৈরবীর সাথে সাধনা করেছেন, সেখানে তিনি বিভিন্ন মতে সাধনা করেছেন। এই পঞ্চবটিতেই ঠাকুর কল্পতরু হয়েছিলেন। তো দক্ষিণেশ্বরের এই অঞ্চলের যে স্থান মাহাত্ম্য বা ঐতিহাসিক গুরুত্ব, সেটা কিন্তু আমাদের বাঙালি সমাজ জীবনে, বঙ্গদেশের সমাজ জীবনে তার একটা বিশাল প্রভাব আছে। আর তার হাত ধরে কত যে মহাপুরুষ ভারতের সমাজ জীবনে প্রবেশ করেছেন তার কোনো ইয়ত্তা নেই। তবে এবার কিন্তু পেটে শুরু হয়েছে ইঁদুর দৌড়, কাজে এবার কিছু খেতেই হবে। আর তাছাড়া দক্ষিণেশ্বরে এসছি আর গরম গরম কচুরি, ছোলার ডাল, মিষ্টি খাবো না, তাই আবার হয় নাকি? তাই চলে এলাম কচুরি খেতে ফুড প্লাজাতে। হ্যাঁ, এখন কিন্তু আর দক্ষিণেশ্বরে রাস্তার উপর কচুরির দোকান নয়, এখনকার দোকানগুলো এক একটা ঝাঁ চকচকে এসি রেস্তোরাঁ। আর তাও মেনু শুধু কচুরি আর মিষ্টিতে সীমাবদ্ধ নেই, তাতে জুড়েছে নানান রকম নিরামিষ খাবারও। তবে আমি ট্র্যাডিশনাল মানুষ, তাই দক্ষিণেশ্বরে এসে এখানকার বিখ্যাত খাবারটাই অর্ডার করলাম আর মন ভরে খেলামও। আমাদের আজকের ব্রেকফাস্ট। এটা তো মানতেই হবে যে এই গরমের কলকাতায় এসি রেস্তোরাঁয় বসে খাওয়াটা বেশ স্বস্তিদায়ক। তবে আমি কিন্তু দক্ষিণেশ্বরে এই স্বস্তি খুঁজে পেতে গিয়ে মিস করলাম এখানকার কচুরির দোকানে খাওয়ার সেই পুরনো এসেন্স। যাক, মন্দির দর্শন, পুজো দেওয়া এসবের সাথে সাথে অনেক গল্পই তো হলো। এবার মায়ের আশীর্বাদ সাথে করে ফিরে যাওয়ার পালা। তাই এই পর্বের ইতি টানছি এখানে। কেমন লাগলো এই পর্বটা জানিও কিন্তু কমেন্ট সেকশনে। ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। দক্ষিণেশ্বর মন্দির সম্পর্কে আরও কোনো আকর্ষণীয় তথ্য থাকলে অথবা তোমাদের কোনো মন্তব্য থাকলে সেটাও জানিও কিন্তু কমেন্টে। আজ তাহলে চলি।